যে কোনো জায়গা থেকে, যে কোনো অনুষ্ঠান থেকে, যে কোনো বইয়ের পৃষ্ঠা থেকে, যে কোনো এই জাতীয় কালচারাল অনুষ্ঠান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। বলেন তো আজকে কি দিবস? বলতে পারেন তো? হাত তোলেন, কে বলতে পারবেন আজকে কি দিবস? বলেন তো আপনি আজকে কি দিবস? জুলাই? আচ্ছা, আমি একটু স্পষ্ট করে বলে দেই, বলতে পারে নাই। জুলাই গণ অভ্যুত্থান দিবস। বলেন আজকে কি দিবস? জুলাই গণ অভ্যুত্থান দিবস। আবার বলেন আজকে কি দিবস? জুলাই গণ অভ্যুত্থান দিবস। আজকের যে দিবসটা আমরা পালন করতেছি এর অবশ্যই প্রেক্ষাপট আছে, অবশ্যই ইতিহাস আছে। শুরুতেই আমি এই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। এরপর এখান থেকে আমাদের কি শিক্ষা আছে সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সর্বশেষ আমরা আমাদের উস্তাদরা দোয়া করবেন এবং এই অনুষ্ঠানের সমাপ্তি করবেন। তো শুরুতেই আমরা জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। আসুন, আমরা জানি এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে? 1971 সালে। 1971 সালে 9 মাস ব্যাপী দীর্ঘ 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশের আরো পূর্বের ইতিহাস জানতে গেলে দেখা যায় এই বাংলাদেশ এককালে বাংলাদেশ ছিল না। এই বাংলাদেশ ছিল বঙ্গদেশ বা বঙ্গ বা বাংলা। তখন থেকে আমরা যদি ঘাটতে যাই তাহলে 1757 সালে আমাদের নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার ভোট আকাশে এক অন্ধকার মেঘ জমিত হয়। অর্থাৎ আমাদের বাংলাকে শাসন করা শুরু করে ইংরেজরা। কারা? ইংরেজরা বাংলাদেশকে শাসন করা শুরু করে। তো এই যে আমাদের নবাবের পরাজয়ের মধ্য দিয়ে আমাদের যে সূর্য অস্তমিত হয়েছিল, আমরা যে স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছিলাম, টানা 200 বছর ইংরেজরা আমাদেরকে শাসন এবং শোষণ করেছে। কত বছর বলেন? ইংরেজরা শাসন শোষণ করেছে কত বছর? 200 বছর টানা ইংরেজরা আমাদের শাসন এবং শোষণ করছে। শুধু শাসন করছে তা না, তারা বিভিন্ন অবস্থায় সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যে কোনো পর্যায়ে আমাদের বাঙালিদের শাসন এবং শোষণ করছে টানা 200 বছর। এই 200 বছরের মধ্যে বাংলার যত সূর্য সন্তান ছিল, বাংলার যে সূর্য সন্তানরা ছিল, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ থেকে শুরু করে মীর তিতুমির, মীর নিসার আলী থেকে শুরু করে এরপরে বাংলার যত আগের সূর্য সন্তান ছিল আলেম ওলামা, তারা ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগ্রাম আন্দোলন করেছে। কারণ বাঙালি জাতি কখনো মাথা নোয়াবার জাতি না। এই টানা 200 বছর সংগ্রাম আন্দোলনের পরে 1947 সালে ভারত এবং পাকিস্তান নামে দুইটা দেশ ভাগ হয় এবং আমরা কোন অংশ করি? আমরা পাকিস্তান অংশ করি। পাকিস্তানের সাথে আমাদেরকে সংযুক্ত করে দেওয়া হয়। এরপরে টানা 23 বছর পাকিস্তানিদের হাতে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়। 1971 সালে 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে বাঙালির সূর্য সন্তানরা আবার এই দেশকে স্বাধীন করে, আবার এই দেশের জন্ম দেয় বাংলাদেশ হিসাবে। আমরা 1971 সালে বাংলাদেশ পেয়েছি, কিন্তু স্বাধীনতার সেই স্বাদ, যেই স্বাদ নষ্ট হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার ওই সময়ে, সেই স্বাধীনতার স্বাদ আমরা কিন্তু তারপর খুঁজে পাই না। 1971 গেল, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী আমাদের শাসন শোষণ করে গেছে। সর্বশেষ 2007 সালে রাষ্ট্র ক্ষমতায় আসে শেখ হাসিনার সরকার। কোন সরকার? শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার। ছিলেন তো আপনারা? আওয়ামী লীগ সরকার 2007 সালে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে। এরপরে টানা 17 বছর তারাও শাসন এবং শোষণ করে গেছে। 1 বছর আর 2 বছর না, টানা কত বছর? 17 বছর এই শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার এই বাঙালি জাতিকে, এই বাংলাদেশকে শাসন এবং শোষণ করে গেছেন। তার কয়েকটা উদাহরণ আমি দেই। এই শেখ হাসিনা সরকারের সর্বপ্রথম অন্যায় অত্যাচার শুরু হয়েছিল পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সাহসী একটা বাহিনী ছিল, যে বাহিনীর নাম ছিল বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।
সেই বাহিনীর নাম ছিল কি? বিজেপি। সেই বাহিনীকে এই যে শেখ হাসিনা সরকার সেই বাহিনীর ঊর্ধ্বতন 57 জন অফিসারকে প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যক্ষভাবে অপরাধভাবে তারা বিভিন্ন রকমের ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই 57 জন অফিসারকে জীবন দিতে হয়েছে এই শেখ হাসিনা সরকারের হাতে। এরপরে গেল 2013 সাল, আমাদের আগের বছর বলে গেলেন 2013 সালে শাপলা চত্বর। আপনার শাপলা চত্বর ইতিহাস অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এখানে কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে শাপলা চত্বরের ইতিহাস নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। শাপলা চত্বরে রাতের আধারে ডাকাতি করতে সারা বাংলাদেশের আলেম ওলামাকে ঢাকার মসজিদে শাপলা চত্বরে একত্রিত করে 4 দিন থেকে ব্রাশফায়ার করা হয়েছিল এবং অগণিত লাশ সেখানে ফেলা হয়েছিল। আলেম ওলামা থেকে শুরু করে আপনাদের মতো আপনার ছোট ছোট গোপনীয়তা বাচ্চারা যারা ইসলামের জন্য নিবেদিত চান, যারা নিজেদের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে, তারও সেই হত্যাকাণ্ড হয়েছিল এই আওয়ামী সরকার, এই শেখ হাসিনা সরকারের আমলে। তাই তিনখানা হত্যাকাণ্ড দেখলাম আমরা শাপলা চত্বরের হত্যাকাণ্ড দেখলাম। এরকম অসংখ্য অগণিত যারাই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে অত্যাচার, নির্যাতন, আয়নাঘর, কারাগারে তাদের কাটায় রাখা নির্যাতন করা হইতো, তাদেরকে ভয় ভীতি দেখানো হতো। তারা তো নিরাপদ ছিলই না, তাদের পরিবারও বাংলাদেশে নিরাপদ ছিল না। এর জন্য এই 17 বছরের তাদের অত্যাচার, নির্যাতন, শোষণের মধ্য দিয়ে বাঙালি জাতি আসলে অতিষ্ঠ হয়ে গেছে। বাঙালি জাতি তাদের উপর বিরক্ত ছিল, বাঙালি জাতি তাদের উপর আক্রোশ ছিল যে এই মহামুসিবত আমাদের উপর আল্লাহ নাযিল করলেন, যারা 17 বছর ধরে পুরো বাঙালি জাতিকে শোষণ করে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার থেকে কিছু সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কোটা সংস্কার আন্দোলনের দাবিতে রাজপথ উত্তাল করা শুরু করলো। তারা প্রথমে তাদের ক্যাম্পাসে, তাদের হলগুলোতে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এরপরে ঢাকার মধ্যে, ঢাকা রাজধানী থেকে শুরু করে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়ায় পড়ল। 2024 সালের বিশেষ করে জুলাই মাসে, কোন মাসে? জুলাই মাসে আন্দোলন প্রকট আকার ধারণ করলো। জুলাই মাসের শুরু থেকে একেবারে পুরো 30টা দিন এই আন্দোলনের উপরে এমন কোন ফোর্স নাই, এমন কোন নির্যাতন নাই, এমন কোন ভাবে তাদেরকে হস্তক্ষেপ করা যায় এমন কোন উপায় অবশিষ্ট রাখেনি আওয়ামী লীগ সরকার। তারা এই আন্দোলনকারীদের দমানোর জন্য সেনাবাহিনী নামিয়ে দিয়েছে, পুলিশ বাহিনী নামিয়ে দিয়েছে, আনসার, বিজিবি, র্যাব বাহিনী নামিয়ে দিয়েছে, এমনকি ছাত্রলীগের পেটুয়া বাহিনীকেও নামিয়ে দিয়েছে। সারা বাংলাদেশে পুরা জুলাই মাস ব্যাপী এক রণক্ষেত্র তৈরি হয়েছিল। সারা বাংলাদেশ ব্যাপী জুলাই মাস ব্যাপী এক অমানুষের অত্যাচার নেমে এসেছিল। যে জুলাই মাসে সরকারি হিসাব মতে 800 থেকে 1000 মানুষকে শহীদ করা হয়েছে। সেই শহীদের প্রত্যেকটা শহীদের রক্তের দাগ এই আওয়ামী সরকার, এই শেখ হাসিনা সরকারের হাতে লাগা। শেখ হাসিনা সরকার তার বাহিনী দিয়ে, তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এমনকি পুলিশ লীগ, আনসার, বিজিবি এদেরকে নামিয়ে দিয়ে এই সারা বাংলাদেশে আপন জনগণের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে। 800 থেকে 1000 মানুষকে শহীদ করা হয়েছে। পুরা জুলাই মাস ব্যাপী প্রায় 14,000 মানুষকে আহত করা হয়েছে। কারো চোখ গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে, অথবা কারো পুরো শরীরে 360টা, 460টা এইরকম সংখ্যা তাদের গায়ে ছোড়াগুলি মারা হয়েছে। তাদেরকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে শুধুমাত্র নিজেদের অধিকারে আন্দোলন করার কারণে। আমরা বড় হয়ে চাকরি করবো না, তো চাকরি করতে দেয় যদি দেখেন মুক্তিযোদ্ধার সাহস পাওয়ারা 60% চাকরি নিয়ে যাইতেছে। অমুকের বাবা চাকরি করে এর জন্য অমুকে চাকরি পেয়ে যাইতেছে। আপনার কোনো কোঠা নাই, আপনি চাকরি করতে পারতেছেন না। আপনার কোনো কোঠা নাই যে আপনার বড় ভাই চাকরি প্রত্যাশা চাকরি করতে পারতেছেন না। তখন এই মানুষ এই অত্যাচার আর কতদিন সহ্য করবে? একটা সময় অত্যাচারের মাত্রা যখন বেড়ে গেল, তখনই গণ অভ্যুত্থানের ডাক দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং সেই গণ অভ্যুত্থানে শুধু ছাত্ররা না,
আস্তে আস্তে ছাত্র, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ আবার থেকে তৃতীয় ভূমিকা সবাই এই গণ অভ্যুত্থানে যোগদান করলো এবং পুরো জুলাই মাস ব্যাপী সব জায়গায় ইন্টারনেট বন্ধ করে দিয়ে, বিদ্যুৎ ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে, ব্যারিকেড দিয়ে মানুষকে আটকাইয়া মারার মাধ্যমে এই আন্দোলন দমায় রাখার চেষ্টা করা হইল। কিন্তু অদম্য বাঙালি, অসাহসী বাঙালি, যেই বাঙালি কখনো মাথা নোয়াইতে জানে না, যেই বাঙালি ব্রিটিশদের এই দেশ থেকে পরাজিত করে তাড়িয়ে দিয়েছে, যেই বাঙালি পাকিস্তানের এই দেশ থেকে পরাজিত করে তাড়িয়ে দিয়েছে, সেই বাঙালি এই দেশ থেকে এই আওয়ামী লীগকে, এই ফ্যাসিবাদকেও এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সেই বাঙালি এই অত্যাচার মেনে নেয় নাই। দিনের পর দিন তারা এই ভুলের উপেক্ষা করে, রক্তকে উপেক্ষা করে, নিজেদের জীবনের বিনিময়ে স্বাধীনতার স্বাদ দেওয়ার চেষ্টা করেছে। এবং সর্বশেষ আজকের এই দিনে, আজকে কি দিন? আজকে হচ্ছে 5ই আগস্ট। পুরা জুলাই মাস আন্দোলন চলছে, আবার আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত টানা আন্দোলনের মধ্য দিয়ে আগস্ট মাসের 5 তারিখ দুপুরবেলা এই সরকার এবং সরকার প্রধান এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। সকলে বলছে এর পিছনে মেহনত আছে না? মনে করবেন, আপনি চিন্তা করে দেখেন, একটা না, দুইটা না, 1000 মানুষকে শহীদ করা হয়েছে। একজন না, দুইজন না, 14,000 মানুষকে আহত করা হয়েছে পুরো একটা জুলাই মাস ব্যাপী। আপনি মনে করেন এটা যদি 2 মাস চলতো, 5 মাস চলতো, 9 মাস চলতো, কত মানুষ কত জায়গা শহীদ হয়ে পড়ে থাকতো। এখনো আমাদের শহীদের বাবারা তাদের ছেলের লাশ খুঁজতেছেন যে তাদের ছেলের লাশ কোথায়। এমন ভাবে মারা হয়েছে তাদের ছেলের লাশটা পর্যন্ত তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় নাই। এমন ভাবে নির্যাতন করা হয়েছে, আহত ব্যক্তি যখন চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া হয়েছে, যখন শুনছে যে আন্দোলন করতে যাইয়া এই ব্যক্তি আহত হয়েছে, তাকে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত দিতে দেওয়া হয় নাই। এত খারাপ ভাবে তারা এই বাঙালি জাতির উপর ট্রিট করছে, এই বাঙালি জাতিকে তারা অত্যাচার করছে, এই বাংলাদেশের মানুষকে তারা অত্যাচার করছে। এই অত্যাচারের সীমা যখন অতিক্রম হয়েছে তখনই তাদের পতন হয়েছে। আজকে সেই দিন, যে দিনে এই দীর্ঘ টানা 17 বছরের এই অবসান হয়েছে, এই অত্যাচারের অবসান হয়েছে আজকের এই দিনে। অবশ্যই এই দিনটা আমাদের বাঙালি জাতির উপর, আমাদের বাংলাদেশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই দিনের শিক্ষা যদি আমরা নিতে পারি, এই দিনের শিক্ষা যদি আমরা বাস্তবে নিতে পারি যে কখনো কোন মানুষ, কোন জাতি, কোন গোষ্ঠী অত্যাচার করে, মানুষের উপর নিপীড়ন করে, লাঠিচার্জ করে, তারা টিকে থাকতে পারে নাই এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ টিকে থাকতে পারবে না। আমাকে থামানোর মতো কেউ নাই। এই বাংলাদেশের আওয়ামী লীগের এমন চালাপোলা ছিল যারা বলছে আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়ানোর মতো পৃথিবীতে কোনো শক্তির জন্ম হয় নাই, অথচ এই দেশ থেকে সবচেয়ে নিকৃষ্টভাবে তাদেরকে পালাই যেতে হয়েছে, তাদের ভোটদানকে হেলিকপ্টার করে পালাই যেতে হয়েছে, তাদের নেতা কর্মীদেরকে, তাদের এমপি মন্ত্রীদেরকে রাতের বেলা বোরকা পয়রা এই দেশ থেকে নৌকায় পয়রা সাঁতরাইয়া খাল পানি দিয়ে অন্য দেশে পালাই যেতে হয়েছে। এই নিকৃষ্ট বাস্তবতা তারা যখন গ্রহণ করতে হয়েছে, তার মানে বুঝতে হবে যে পৃথিবীতে আমাদের অত্যাচারী হওয়া যাবে না। যদি আমরা অহংকারী হয়ে যাই, অত্যাচারী হয়ে যাই, এই আওয়ামী লীগ বলেন, শেখ হাসিনা বলেন, স্বৈরাচারী যে কোনো মানুষের মতো অবস্থা আমারও হইতে পারে। এর জন্য আমরা এখান থেকে শিক্ষা নিব যে আমাদের কখনো অত্যাচারী, অহংকারী হওয়া যাবে না। এবার আপনারা বুঝা শুরু করবেন, আপনারা অর্থনীতি বুঝবেন, রাজনীতি বুঝবেন, দেশীয় অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, এগুলো বুঝতে হবে আপনাদের। আপনাদের জানতে হবে বাঙালি অত্যাচারী হওয়া যাবে না, জালিম হওয়া যাবে না। এই সমাজে সর্বোচ্চ ইনসাফ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আপনি ছাত্র, আপনার ছাত্র ভাইদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কেউ অন্যায়ভাবে মায়ের খাইলেও, কেউ অন্যায়ভাবে দোষী সাব্যস্ত হইল, এইটা আপনি বেঁচে থাকতে হতে দেওয়া যাবে না। আমরা যারা কর্মজীবী আছি, তাড়িত হয়, মাজলুম হয়, নির্মমতার শিকার হয়। এর জন্য আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা নিতে হবে, কখনো নিজেকে ফেসিবাদ হিসেবে দাঁড় করানো যাবে না। এবং বর্তমান যে সরকার আছে, বর্তমান যে বিরোধী দল আছে, তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে ফেসিবাদ যদি কেউ নিজে ফেসিবাদ হয় বা নিজেকে প্রবল পর্যায়ে দাঁড় করাই যায়, নিজেকে জবাবদিহিতার উপরে নিয়ে যায়, তাইলে এই আওয়ামী লীগ সরকারের মতো
অবস্থা তাদের হইতে পারে। এই শিক্ষাটাও এই সরকারের এখান থেকে নিতে হবে। তো অত্যাচার করে এর জন্য মাসলুম হওয়া যাবে না। আমরা সারা বাংলাদেশের হুজুররা হচ্ছে সবচেয়ে বড় মাসলুম। এই গণঅভ্যুত্থানে সবচেয়ে সামনের সারিতে ছিল হুজুররা, সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে হুজুররা, মাদ্রাসার পড়ুয়া ছাত্ররা। এই গণঅভ্যুত্থানের প্রত্যেকটা শহীদের ইতিহাস ঘাঁটতে দেখেন, তারা ছোটবেলা আপনাদের মতো মাদ্রাসায় পড়াশোনা করছে। আপনারা ইতিহাস ঘাঁটতে দেখেন, এই বাংলাদেশে সর্বপ্রথম ঢাকার রাজপথে এই পুলিশের ব্যারিকেড ভাঙছে আমাদের এই যে চরমনাই বিশ্বাস হুজুর তার দলবল দিয়া, যেটা আর কেউ প্রথমে সাহস পায় না, সেই কাজটা আমাদের হুজুররাই করছে। এবং এই হুজুররাই সবচেয়ে বেশি মাসলুম। এমনকি এখন পর্যায় পর্যন্ত আমরা নিজেদের মধ্যে দলাদলিতে বিভক্ত, আমরা নিজের মধ্যে সম্পর্কে বিভক্ত, আমরা নিজেদের মধ্যে নিজেদের স্বার্থ নিয়ে বিভক্ত, মাসলাক নিয়ে বিভক্ত, টুপি নিয়ে বিভক্ত, আলিয়া কর্মী নিয়ে বিভক্ত। ওদিকে কাফের মুশরিকরা সংগঠিত হয়ে আমাদের উপর অত্যাচারের পায়তারা আবার করতেছে। এর জন্য সতর্ক থাকতে হবে। দল মত নির্বিশেষে ইসলামের শক্তিকে পুনরুদ্ধার করার জন্য, ইসলামের শক্তিকে সবার উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। আমাদের সমস্ত মাসলাক তুলে আমরা এক ইসলাম, এক আল্লাহ, এক নবীকে আমরা উপরে রাখে এক কালিমার পতাকা এসে সবাইকে জড়ো হইতে হবে এবং ইসলামের স্বার্থে আমাদের কাজ করতে হবে। আসুন আমরা সবাই ইসলামের স্বার্থে কাজ করি। আর এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করেন, সকল বলে আমিন। যারা করি এখন আমাদের উস্তাদ জিরা কথা বলবেন।